তাহলে বেআই মশাই বিয়ে একদম পাকা? বৈশাখের 12 তারিখেই তবে আমার পুত্র আর আপনার কন্যার 4 হাত এক করে দিচ্ছে আমরা। কলির বাবা সুখেনবাবু আদিত্যের বাবা বিকাশবাবুর কথায় সম্মতি প্রকাশ করলেন। সুখেনবাবুর ছোট মেয়ে কলির সাথে বিকাশবাবুর বড় ছেলে আদিত্যর বিয়ে ঠিক হয়ে গেল। সুখেনবাবুর বয়স 78 হলেও এখনও যথেষ্ট শক্তপোক্ত আছেন উনি। 4 মেয়ের মধ্যে 3 মেয়ের বিয়ে তিনি একা হাতেই দিয়েছেন। এবার কলির বেলায় 3 ছেলের কাছ থেকে কিছু সাহায্য অবশ্য উনি দাবি করেছেন। কলির বড় ভাই হিসেবে তাদের সে অতিরিক্ত সামর্থ্যটুকু আছে। সুখেনবাবুর 3 ছেলে অসীম, অলোক ও অজয়। বড় ছেলে অসীম গৌহাটিতে চাকরি করলেও তার স্ত্রী ও 2 মেয়ে সুখেনবাবুর বাড়িতেই থাকেন। মেজ ভাই অলোকের একটা ছোট স্টেশনারির দোকান আছে, তবে ছেলে যিশুকে একটা ভালো ইংরেজি স্কুলে পড়াশোনা করাচ্ছে। তাই ছেলের লেখাপড়ার খরচে সামঞ্জস্য আনতে সংসারের খরচে রেশ টানতে হয়েছে তাকে। সংসারে অভাব না থাকলেও বিলাসিতা অলোকের ছিল না। আর ছোট ভাই অজয় রেলে চাকরি করে, তারও এক মেয়ে। স্ত্রী রুমেলা একটি স্কুলে শিক্ষকতা করে। এদের অবস্থা মোটামুটি ভালোই। সুখেন বাবুর 3 ছেলের মধ্যে মেজ ভাই অলোকে সবার আগে বিয়ে করেছিল। ভালোবেসে গরিবের মেয়ে পুষ্পকে ঘরণী করেছিল অলোক। পুষ্প যখন এ বাড়ির বউ হয়ে আসে তখন ছোট ননদ কলি মাত্র 5 বছরের মেয়ে। সুখেনবাবু 3 ছেলেকে সস্ত্রীক ডেকে পাঠালেন। কোনো রকম তাল বাহানা না করেই বললেন, আমি চাই তোমরা তোমাদের ছোট বোনের বিয়েতে কিছু দায়িত্ব নাও। এবার বলো তোমরা কে কী দিতে পারবে। ছোট ছেলে অজয় বলল, আমি বাবা কলিকে একটা ওয়াশিং মেশিন দেবো, বেশ ভালো কোম্পানিরই দেবো, সেই বিষয়ে তোমাকে ভাবতে হবে না। বড় ছেলে অসীম বলল, তুমিই বলো বাবা আমি কি দেব। সুখেনবাবু বললেন, তুই যদি কলির বিয়ের খাটটা দিতিস তাহলে খুব ভালো হতো। বিয়ের খাট না বাবা, সে তো অনেক খরচ পড়ে যাবে, আমি এত খরচ করতে পারবো না। আমি বরং কলির বিয়ের ড্রেসিং টেবিল আর দানের বাসন দেব। সুখেনবাবু একটু বিমর্ষ হয়েই মেজ ছেলে অলোককে জিজ্ঞাসা করলেন, এবার তুইও বল তুই কি দিতে পারবি। অলোক ওর বাবার প্রশ্নের কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু পাশ থেকে পুষ্প বলে উঠল, আপনি যদি অনুমতি করেন বাবা, তাহলে কলির বিয়ের খাটটা আমরাই দেব। স্ত্রীর কথায় হতচকিত হয়ে যায় অলোক, বলে, বিয়ের খাট, সে যে অনেক দাম। অলোকের দিকে না তাকিয়ে পুষ্প বলে চলেছে, হ্যাঁ বাবা, কলি আমার ননদ হলেও আমার মেয়ের চেয়ে তো কিছু কম নয়। আর বরদা ঠাকুরপো দুজনেরই মেয়ে আছে, তাদের বিয়ের জন্য ব্যবস্থাও করতে হবে ওনাদের। আমার তো আর মেয়ে নেই, তাই মেয়ের বিয়ে দেওয়ার শখটা আমি কলির বিয়েতেই মেটাবো। সুখেনবাবু বললেন, বেশ তবে তাই দিও। মুখে বললেন বটে, তবে মনের মধ্যে একটা সংকোচ রেখে দিলেন। 3 ছেলের মধ্যে যার অবস্থা সবচেয়ে খারাপ সেই সবচেয়ে দামি আসবাব দেওয়ার প্রতিশ্রুতি দিল, কি জানি কি কাঠের দেবে। কিন্তু তবুও মুখে কিছু বলতে পারলেন না। ঘরে ফিরে অলোক স্ত্রীর ওপরে খুব হম্বেতম্বে শুরু করলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পুষ্প? এত দামের একটা জিনিসের দায়িত্ব নিয়ে আসলে, একবার আমার সাথে যে আলোচনা করতে হয় সেটাও বোধহয় ভেবে দেখো নি। পুষ্প হেসে বলল, কি আর এমন দায়িত্ব নিয়েছি গো, একটা খাটই তো দেব। আমার মেয়ে থাকলে কি আমি দিতাম না আমার মেয়েকে? ভাবোই না তুমি তোমার মেয়ের বিয়েতে দিচ্ছ। অলোক বেশ রেগে গিয়ে বলল, আমার আয় কত সেটা তুমি তো জানো। সামনের বছর ছেলেটা পরীক্ষাতে বসবে, তার কত খরচ, তারপর কলেজে ভর্তি হতে কম টাকা লাগবে ভেবেছ? আমাদের প্রয়োজনে কেউ দেয় নাকি কিছু? ধার দিয়েও তো সাহায্য করে না কেউ। পুষ্প বিছানায় গা এলে পাশ বালিশটা টেনে নিতে নিতে বলল, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। অলোক রাগে গজর গজর করতে করতেই ঘুমিয়ে পড়ল। পুষ্প পাশ ফিরে হারিয়ে গেল 25 বছর আগে স্মৃতির গভীরে। পুষ্পর বাবা একটা ছোট খাতা পেনের দোকান চালাতেন। 2 মেয়ের মধ্যে পুষ্পই ছিল সবচেয়ে বড়। অলোকের সাথে পুষ্পর এক বান্ধবীর বিয়েতে গিয়ে প্রেম। অলোক পুষ্পর থেকে 4 বছরের বড় ছিল। পুষ্পর স্বপ্ন ছিল চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে তবে অলোকের সাথে গাঁটছাড়া বাঁধবে, কিন্তু বাদ সাধল নিয়তি। পুষ্পর মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। ডাক্তারেরা জবাব দিয়ে দিল, দিন গোনা ছাড়া। যখন পুষ্পর মায়ের আর কোনো উপায় থাকলো না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সংসারের মায়া ত্যাগ করার আগেই মেয়ে দুটোকে সংসারী করে যাবেন। বড় মেয়ে পুষ্প স্বভাবে ধীর স্থির শান্ত হলো। ছোট মেয়ে পাপড়ি ছিল বেজায় চঞ্চল প্রকৃতির, অতএব পাপড়িকে সংসারের বাঁধনে বাঁধতে লাগবে। পুষ্প মাকে বলল,
মা তুমি বোনের বিয়ে দাও, আমি পরে বিয়ে করলেও চলবে। কিন্তু পুষ্পর মা কোনো কথা শোনেননি। পাপড়ির যখন বিয়ে পাকা হয়ে গেল তখন অলোককে ডেকে উনি বলেছিলেন, বাড়িতে বড় মেয়েকে আইবুড়ো অবস্থায় রেখে ছোট মেয়ের বিয়ে দিলে সেই বাড়ির বড় মেয়ের আর কোনো দিন বিয়ে হবে না। এই সংসারের নাক পাশ আটকে রেখে দেবে আমার পুষ্পর পা দুটোকে। তার চেয়ে বরং আমি তোমার হাতে ওকে তুলে দিয়ে নিশ্চিন্ত হই। মৃত্যু পথযাত্রী মানুষটার অনুরোধ সেদিন ফেলতে পারেনি অলোক। নির্দিষ্ট দিনে একই ছাদনাতলায় একই লগ্নে পুষ্প ও পাপড়ির বিয়ে হয়ে যায়। অসুস্থ স্ত্রীর রোগের চিকিৎসা করার পর দুই মেয়েকে হঠাৎই একসাথে অনেক টাকা ব্যয় করে বিয়ে দেওয়ার সামর্থ্য পুষ্পর বাবার ছিল না। পাপড়ির সম্বন্ধ করে বিয়ে ছিল, তাই সেখানে যৌতুক সামগ্রী ও গয়না মোটামুটি যত্নশীলভাবে দিতে হয়েছিল। তাই ভালো মানুষ অলোক হবু শ্বশুরকে বলেছিল, আমাকে আপনার কোনো যৌতুক দান সামগ্রী দিতে হবে না, আমি আস্তে আস্তে নিজেই সব বানিয়ে নেব। কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে খাটে না শুয়ে চৌকিতে শোবে, এটা ভাবতেই অলোকের শত না করা পরেও বিয়েতে যৌতুক হিসাবে একটা জাম কাঠের খাট দিয়েছিলেন পুষ্পর বাবা। পুষ্পর হাতে কানে গলার হারটুকু দেওয়ার সাথে অলোকের জন্য একটা সোনার আংটি আর গলার হারের ব্যবস্থাও করেছিলেন। অলোক যে জামাই হিসাবে আর মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু পুষ্পর বাবা বুঝতে পারেননি তার ওই সৌজন্যতাটুকু তার মেয়ের জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়াবে। খাট দেখে শাশুড়ি নাক কুঁচকে বলেছিলেন, খালি হাতেই তো পাঠালেন তোমার বাবা মা, দেওয়ার মধ্যে যদিও বা একটা খাট দিলেন, তাও আবার এই রকম। আত্মীয় স্বজনের সামনে কী করে যে মুখ দেখাই আমরা, তারা তো আর বুঝবেন না যে তোমার মা মরতে বসেছেন। তারা ভাববেন আমার অলোক কোনো না কোনো হাবাতে ঘরের মেয়েকে বউ করে এনেছে, আমার ছেলেটার মানুষ হলো না কোনো দিন। বাপ মায়ের সম্মানের কথা তো ভাবলই না কোনোক্ষণো, শুধু পরকেই দয়া করে গেল চিরদিন। নতুন বউ হিসেবে শাশুড়ির ইঙ্গিত বুঝতে পেরেছিল পুষ্প, কিন্তু নিশ্চুপে এই অপমানগুলো গেলা ছাড়া ওর আর কিছু করার ছিল না। শাশুড়ির সাথে ওর তিন ননদও কম যেত না। ইশারায় টিপ্পনিতে মেজদার বউকে খাটনি অপমান করতে একটুও লজ্জা পায়নি কখনো। পুষ্পর ঘরে আসলে পুষ্প যখন ওদের বসতে বলতো, তিন ননদই মুখ কুঁচকে হেসে বলতো, বসবো তো বৌদি, আবার ভেঙে যাবে না তো তোমার খাট? যা পলকা! বড়দার বিয়ের সময় বড়লোক বড় বৌদির বাপের বাড়ি থেকে প্রচুর সামগ্রী এসেছিল, তার মধ্যে খাটটা ছিল কলকা আঁকা বেশ ভালো সেগুন কাঠের তৈরি খাট। অতএব মেজ বউ হিসেবে পুষ্পর ভাগে আরও অপমানের পরিমাণ বেড়ে গেল। নিজেদের বিয়ের সময়ও তিন মেয়ে বাবাকে বলেছিল, দেখো বাবা, বিয়েতে আসবাবপত্র আর গয়নাগাটিগুলো একটু ভালো দিও, ওই ভালো মানের জিনিসগুলো কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে তোমার পরিচয় হবে, না হলে আমাদের শ্বশুরবাড়ির লোকেরাও আমাদেরকে হাবাতে ঘরের মেয়ে ভাববে, ঠিক যেমন আমরা মেজ বৌদিকে মনে করি। পুষ্প সব কথা হাসি মুখে শুনে গেছে, প্রতিবাদ করেনি কোনো দিন। প্রতিবাদ করেনি বলতে প্রতিবাদ করতে ইচ্ছে করেনি কোনো দিন। মানুষের কাছে মনুষ্যত্বের পরিচয় আশা করা যায়, অমানুষের কাছে নয়। একমাত্র ছোট ননদ কলি পুষ্পর কাছে শুয়ে থাকার সময় বলতো, আচ্ছা বৌদিদি, বিয়েতে দামি খাট না দিলে কি শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসে না? পুষ্প ছোট ননদকে ঘুম পাড়ানোর চেষ্টায় বলতো, তা কেন কলি, খাটের সাথে ভালোবাসার কি সম্পর্ক? ছোট কলি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বলতো, আমি সব জানি, তোমার বাবা তোমাকে দামি খাট দেয়নি বলেই তো সবাই তোমাকে এত কথা শোনায়, আমি সব জানি। কন্যাসম কলিকে সংসারের এসব নোংরামি থেকে দূরে রাখতে কলির গলা জড়িয়ে ধরে পুষ্প বলতো, আমার বয়েই গেল, আমাকে কেউ কিছু বললে আমার কলি আছে তো, আমাকে এই এত আদর করার জন্য। কলি শ্বশুর শাশুড়ির শেষ সময় সন্তান ছিল। শাশুড়ি কলিকে পেট থেকে ফেলেই যেন সমস্ত দায় সেরেছিল কোনোভাবে। প্রথম কিছু বছর একান্নবর্তী সংসারে 10 জনের কাছে কোনো রকম লালিত পালিত হয়ে পুষ্পর আঁচলে এসে পড়ে কলি। পুষ্পর ভালোবাসায় কলির মাতৃলাভ ঘটে। তাই যিশু হওয়ার সময় পুষ্প ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করেছে, হে ঈশ্বর, আমার কন্যা সন্তান আছে, তাই আমার কোলের জায়গা নিতে আর কোনো মেয়েকে আমার কোলে পাঠিও না যেন। যিশু হওয়ার পরে অলোক পুষ্পকে আদর করে বলেছিল, এরপরে তোমার মতোই একটি মেয়ে দেবে আমায় যিশুর খেলার সাথী হবার জন্য। পুষ্প হেসে বলেছিল, ওটি আর হচ্ছে না মশাই, আমার মাতৃত্বের
বৃত্ত পূর্ণ হয়ে গেছে। দেখো না কলির সাথে কি সুন্দর মিল খেয়ে গেছে আমাদের যিশুর। সম্পর্কে পিসি হলেও কলি তো যিশুর দিদি। সেই কলি একবার ছুটে এলো বৌদিদির কাছে। দিনটা ছিল পুষ্পর সেজ ননদের বিয়ের দিন। দিদির বিয়ের দান সামগ্রী দেখার সময় দিদির খাট আর বিছানা দেখে কলি বলেছিল, তোমার খাটটা কি সুন্দর হয়েছে গো শেষ দিদি। পাশ থেকে শেষ দিদি বলেছিল, হ্যাঁ রে কলি, তুই দূর থেকে দেখে নে, সুন্দর দামি খাট। তোর বিয়েতে তো আর বাবা এত সব দামি যৌতুক দিতে পারবে না, তোকে সস্তা জিনিসের সাথেই মানিয়ে নিতে হবে। কলি পুষ্পর কাছে ছুটে এসে বলেছিল, বৌদিদি বৌদিদি, আমাকে যেন তুমি কখনো বিয়ে দিও না। পুষ্প একগাল হেসে বলেছিল, কেন কলি, তোর বিয়ে দেব না কেন? কলি কাঁদতে কাঁদতে জানিয়েছিল শেষ দিদির অমানবিক বার্তালাপের কথা। তারপর বলেছিল, আমি জানি বৌদিদি, সস্তার খাট নিয়ে গেলে শ্বশুরবাড়িতে কতটা খারাপ হতে হয়, সে তুমি যতই ভালো মানুষ হও না কেন। সেই কলি এখন 21 বছরের পূর্ণ যুবতী। এখনও ছুটির দিনে দুপুরবেলায় পুষ্পর একপাশে যিশু আর একপাশে কলি শোয়। নারীর টান না থাকলেও নারীর টানে কলি পুষ্পর আদরের মেয়ে হয়ে উঠেছে। বিয়ের খাট বানাতে দেওয়ার সময় পুষ্প অলোককে বলেছিল, শোনো, বিয়ের খাট বানানোর জন্য যখন অর্ডার দেবে তখন কলিকে সাথে নিয়ে যাবে, ওর পছন্দ মতো বিয়ের খাট বানিয়ে দেবে তুমি। বইয়ের কথায় আর কথা বাড়ায়নি অলোক। অলোক জানতো ওর ছোট বোন ওর স্ত্রীর কতটা কাছের। কলির বিয়ের দিন আসন্ন হলো। বাড়িতে কানাঘুষোতে কথা উঠতে শুরু করলো। মেজ বউ বিয়ের খাট দিচ্ছে মানে বাবার মান সম্মান জলে যাবে কলির শ্বশুর বাড়িতে। নিজেও ভালো জিনিস নিয়ে আসেনি, ননদকেই বা ভালো জিনিস দেবে কি করে? যৌতুক দেওয়ার জন্য তো একটা মন চাই। পুষ্পর বড় ননদ বিনা তো বলেই বসলো, তুমি বাবা মেজদার মেজ বৌদিকে বিশ্বাস করে মোটেই ঠিক করনি। ওরা যে টাকাটা খরচ করতে চাইছে সেই টাকাটা নিয়ে নিতে পারতে, তারপরে জেনে বুঝে নিজেই কিনে দিতে বিয়ের খাটটা। মেজ বোন রিনা বড় বৌদি আর ছোট বৌদির সামনে বলল, তোমাদের এত টাকা পয়সা থাকতেই তোমরা কলির বিয়ের খাট দেওয়ার সাহস দেখালে না, আর মেজদার ওই টিমটিমে দোকানের রোজগারে মেজ বৌদি চলল কলির বিয়ের খাট দিতে। মান সম্মান ডুবলো বলে এই বাড়ির। যথাদিনে কলির বিয়ের খাট উপস্থিত হলো বাড়িতে। সবাই দেখল কলকা চিকন করা 6-7 দামি সেগুন কাঠের খাট এসেছে কলির জন্য। সুখেনবাবু পুষ্পকে ডেকে বললেন, এ কী করেছো মেজ বৌমা, এ খাটের যে অনেক দাম। কলি বলল, হ্যাঁ বাবা, প্রায় লাখ টাকার কাছে। সুখেনবাবুর ছেলে অলোকের দিকে তাকিয়ে বললেন, তুই এত টাকা কোথায় পেলি অলোক? তোর ব্যবসার অবস্থাও তো অত ভালো নয়। অলোক বলল, কলির বিয়ের খাট আমি দিইনি বাবা, কলিকেই খাট দিচ্ছে কলির বউ দিদি। বাড়ির সবাই অবাক হয়ে গেল অলোকের কথায়। পুষ্পর হাতে এত টাকা এলো কোত্থেকে? পুষ্প মুখে একটা হালকা হাসি রেখে বলল, সেজ ঠাকুরজির বিয়ের সময় কলি এসে যখন বলেছিল আমায় ওর বিয়েতে বাবার দামি খাট দিতে পারবে না বলে কলি শ্বশুরবাড়িতে যাবে না, সেই দিন থেকে একটু একটু করে টাকা জমিয়েছি কলির বিয়েতে একটা সেগুন কাঠের খাট দেব বলে। আমি নিজে তো জানি বাবা, যৌতুককে যতই ভালোবাসার নিদর্শন হিসেবে ধরা হোক না কেন, যৌতুক আসলে মেয়ের বাড়ির অবস্থার প্রমাণ হিসেবে ধরা দেয় শ্বশুরবাড়ির সামনে। একটা আসবাব একটা মানুষের বা তার পরিবারের পরিচয় বহন করে না, কিন্তু এটা আমরা কেউই বুঝতে চাই না। তাই আমার মতো যেন কলি খাটের জন্য শ্বশুরবাড়িতে ছোট না হয়, তার জন্যই ওকে এত দামি একটা খাট দিচ্ছি যৌতুক হিসাবে বাবা। আমার মেয়ে যেন আমার মতো শ্বশুরবাড়ি ঢুকেই অপমান না কুড়োয়, তার ব্যবস্থা করে দিলাম আর কি। পুষ্পর কথায় বাড়ির সবাই মাথা নিচু করে থাকলো। শুধু সেগুন কাঠের ওই দামি খাটটা নিজের দাম্ভিকতা ছড়িয়ে দিল বাড়ির মানুষগুলোর সামনে। পুষ্পর কাছে এটা শুধু সেগুন কাঠের খাট নয়, কলিকে দেওয়া বৌদিদির ভালোবাসার যৌতুক। গল্পের সমাপ্তি এখানেই।